সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মুন্নি খাতুন, প্রভাষক, গণিত বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটির উপর আমি লেকচার দিচ্ছি। কোর্সটির কোড 243713। আজকের লেকচার নাম্বার 5। আজকের লেকচারের বিষয় হচ্ছে ফাংশন। তো শুরুতেই আজকের লেকচার প্ল্যানটা জেনে নেওয়া যাক। আজকের লেকচারে আমরা যা যা শিখছি সেগুলি হলো কিছু ফাংশন, যেমন এই ফাংশনগুলির মধ্যে রয়েছে ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, গস ফাংশন। কিছু থিওরাম শিখব এবং কিছু ম্যাথ সলভ করব। শুরুতেই চলে যাচ্ছি ফ্লোর ফাংশনে। ফ্লোর ফাংশনের ডেফিনেশনটা একটু দেখে নেওয়া যাক। The floor function of a real number x is the largest integer that is less than or equal to x. তার মানে x যদি কোনো একটা বাস্তব সংখ্যা হয় তাহলে তার ফ্লোর ফাংশন হচ্ছে এমন একটা বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা বাস্তব সংখ্যা x এর চেয়ে ছোট হবে অথবা তার সমান হবে। তার মানে বাস্তব সংখ্যাকে অতিক্রম করবে না এমন একটা মানটাকে, এমন বৃহত্তম পূর্ণ সংখ্যাটাকে আমরা ফ্লোর ফাংশন বলবো। কার ফ্লোর ফাংশন বলবো? এক্স এর ফ্লোর ফাংশন বলবো, বা যে বাস্তব সংখ্যাটা ধরবো সেই বাস্তব সংখ্যার ফ্লোর ফাংশন বলবো। যেমন এখানে আমি আরেকভাবে এখানে সংজ্ঞা দিয়েছি, দ্য গ্রেটেস্ট ইন্টিজার দ্যাট does not exceed x, তার মানে x টাকে কখনোই অতিক্রম করে চলে যাবে না। তার মানে x টাকে অতিক্রম করে চলে যাবে না মানে হচ্ছে x এর চেয়ে ছোট হইতে পারে অথবা তার সমান হইতে পারে। এরকম মানকে আমরা বলছি is called the floor of x, তার মানে x এর ফ্লোর বলছি বা ফ্লোর ফাংশন বলছি। ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্লোর ফাংশনকে কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখে নেব এবং কিছু উদাহরণ দেখব। The floor function at x is denoted by floor function of x, এরকম জাতীয় একটা চিহ্ন দিয়ে আমি সেটাকে ফ্লোর ফাংশন ডিনোট করতেছি বা প্রকাশ করতেছি। ফার্স্টে আমি এখন উদাহরণগুলি দেখে নেব। প্রথম উদাহরণ হিসাবে দেখিয়েছি 1/2 এর ফ্লোর ফাংশন। 1/2 মানে হাফ এর ফ্লোর ফাংশন কত হবে? হাফ এর ফ্লোর ফাংশন হিসাবে আমি লিখেছি 0। হাফ মানে হচ্ছে 0.5, তার মানে 0.5 এর ফ্লোর ফাংশন হচ্ছে 0। কারণ 0.5 হচ্ছে বাস্তব সংখ্যা যার একটা ফ্র্যাকশন মান 0.5 রয়েছে। এর ফ্লোর ফাংশন 0 মানে হচ্ছে 0.5 এর চেয়ে একটা ছোট মান 0। আমি যদি এখানে 0 না লিখে 1 লিখতাম তাহলে সেটা 0.5 এর চেয়ে বড় হয়ে যেত। তার মানে সেটা ফ্লোর ফাংশনের কন্ডিশনটা স্যাটিসফাই করে না। দ্যাটস ওয়াই আমি এখানে 0 লিখেছি। তার মানে হাফ এর ফ্লোর ফাংশন হচ্ছে 0। এখন দেখা যাক মাইনাস হাফ এর ফ্লোর ফাংশন কত। মাইনাস হাফ এর ফ্লোর ফাংশন হচ্ছে -1, কারণ -1টা -0.5 এর চেয়ে ছোট, এর চেয়ে বড় মান আমরা লিখতে পারবো না, সেজন্য এখানে আমরা 0 লিখতে পারছি না। এরপরে দেখা যাক 3.12 এর ফ্লোর ফাংশন হিসাবে লিখেছি আমি 3। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় আমি এখানে দেখছি ফ্লোর ফাংশনটা একটা ইন্টিজার মান প্রকাশ করতেছে। সেজন্য এখানে ডেফিনেশনে লেখা ছিল ফ্লোর ফাংশন ইজ দা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার। ফ্লোর ফাংশনটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, সেজন্য আমরা যতগুলো ফ্লোর ফাংশন এখানে বের করলাম প্রত্যেকটা মান আমরা ইন্টিজার মান পেলাম। এখন কোনো একটা ইন্টিজার মানের ফ্লোর ফাংশন কি হয় সেটা একটু দেখে নেওয়া যাক। আমি লাস্টের এক্সাম্পলটাতে আমি ফ্লোর ফাংশন বের করেছি 5 এর। 5 একটা ইন্টিজার মান, তার ফ্লোর ফাংশন হিসেবেও 5 বের হয়েছে, তার মানটা
5ই আসছে। তার মানে কোনো একটা ইন্টিজার মানের ফ্লোর ফাংশন সেই ইন্টিজার মানটাই আসে। The floor function is often also called the greatest integer function. তার মানে ফ্লোর ফাংশনটাকে আমরা অনেক ক্ষেত্রে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নামেও প্রকাশ করে থাকি। যখন আমরা ফ্লোর ফাংশনকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হিসেবে প্রকাশ করব তখন সেটাকে আমরা ডিনোট করব হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। তার মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে x লিখেছি, তার মানে এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x অথবা ফ্লোর ফাংশন অফ x। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ফ্লোর ফাংশনের ডেফিনেশনটা ভালোমতো বুঝতে পেরেছো এবং এর এক্সাম্পল হতে ফ্লোর ফাংশনের ভ্যালুগুলো কি করে বের করা হচ্ছে সেটাও ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন পরবর্তী সংজ্ঞাটাতে চলে যাচ্ছি। আমার পরের সংজ্ঞাটা হচ্ছে সিলিং ফাংশন। সিলিং ফাংশনটা কি সেটা একটু সংজ্ঞা থেকে প্রথমে দেখে নেওয়া যাক। The ceiling function of a real number x is the smallest integer that is greater than or equal to x. তার মানে সিলিং ফাংশন হচ্ছে কোনো একটা বাস্তব সংখ্যার এমন একটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যেটা না হয় x এর সমান হবে অথবা x এর চেয়ে বড় মান হবে। তার মানে তখন কোনো একটা সেটাকে আমরা বলবো হচ্ছে সিলিং ফাংশন। এখন এখানে আমি আরেকভাবে সংজ্ঞাটা দিয়েছি, the least integer that is not less than x। তার মানে x এর চেয়ে কখনো ছোট হবে না। x এর চেয়ে ছোট হবে না মানে হচ্ছে x এর থেকে বড় হবে অথবা x এর সমান হবে। তার মানে কোনো একটা বাস্তব সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, সিলিং ফাংশন হচ্ছে কোনো একটা বাস্তব সংখ্যার এমন একটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যেটা না হয় x এর সমান হবে না হয় x এর চেয়ে বড় হবে। এরকম ফাংশনটাকে আমরা হচ্ছে সিলিং ফাংশন নামে ডিফাইন করে থাকি। The value of ceiling function at x is denoted by ceiling function of x। এটাকে সিলিং ফাংশন অফ x নামে পড়া হয়ে থাকে। এই চিহ্ন দ্বারা আমরা সিলিং ফাংশন বোঝাই। উদাহরণ হিসেবে দেখানো যায়, হাফ এর সিলিং ফাংশন হচ্ছে 1। হাফ এর সিলিং ফাংশন 1 বলতে বোঝাচ্ছে কারণ হাফ মানে হচ্ছে 0.5, 1/2 এর মানে হচ্ছে 0.5। 0.5 এর সিলিং ফাংশন হচ্ছে 1, কারণ আমরা সিলিং ফাংশনের সংজ্ঞা হতে কেবলই দেখে আসলাম যে সিলিং ফাংশন হচ্ছে একটা স্মলেস্ট ইন্টিজার যেটা x এর সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। তাহলে এই 1 ভ্যালুটা 0.5 হতে বড়। এবার দেখা যাক মাইনাস হাফ এর সিলিং ফাংশন কত। মাইনাস হাফ এর সিলিং ফাংশন হচ্ছে 0। তার মানে 0.5 থেকে 0টা বড়, মাইনাস 0.5 থেকে 0টা বড়, সেজন্য আমরা সিলিং ফাংশন হচ্ছে 0। হাফ এর সিলিং ফাংশন 0। এবার দেখা যাক 3.12 এর সিলিং ফাংশন ইকুয়াল 4। তার মানে এখানে 3.12 এর চেয়ে 4টা বড় মান। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ফ্লোর ফাংশনের মতোই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা একটা ইন্টিজার মান পাচ্ছি। সেই ইন্টিজার মান হচ্ছে ফ্লোর ফাংশন থেকে এটুকুই পার্থক্য যে ফ্লোর ফাংশনের ক্ষেত্রে সেটা ছোট মান ছিল আর সিলিং ফাংশনের ক্ষেত্রে যে বাস্তব সংখ্যাটা দেওয়া আছে তার চেয়ে বড় মান পাচ্ছি। এখন কোনো একটা পূর্ণ সংখ্যায় যদি পূর্ণ সংখ্যার ফ্লোর ফাংশন যদি করা যায় তাহলে তার ফ্লোর ফাংশন হচ্ছে সেই পূর্ণ সংখ্যাটাই আসে। এক্সাম্পল হিসাবে আমি এখানে দেখিয়েছি 5 এর সিলিং ফাংশন হচ্ছে 5। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই যে ফ্লোর ফাংশনের কোনো একটা ইন্টিজার নাম্বারের ফ্লোর ফাংশনও যা হয় সিলিং ফাংশনও সেম একই জিনিস হয়। সেজন্য আমি বিশেষ দ্রষ্টব্য হিসেবে এখানে লিখে দিয়েছি, if x itself is integer then floor function of x equals to ceiling function of x। তার মানে যদি x একটা নিজেই পূর্ণ সংখ্যা হয় তাহলে তার ফ্লোর ফাংশনের ভ্যালুটা যা আসে সিলিং ফাংশনের ভ্যালুটাও সেম একই জিনিস আসে। আদারওয়াইজ কি হয়, ফ্লোর ফাংশনের সাথে 1 যোগ করলে আমরা সিলিং ফাংশন পেয়ে যাচ্ছি। সেজন্য এখানে লিখে দিয়েছি আদারওয়াইজ ফ্লোর ফাংশন অফ x প্লাস
1 ইকুয়ালস টু সিলিং ফাংশন অফ x, তার মানে ফ্লোর ফাংশনের ভ্যালুর সাথে 1 যোগ করলে আমরা সিলিং ফাংশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবার দেখা যাক অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটা কি। Absolute value function of a real number x, write an a b as x অথবা or modulus x is defined as the greater of x or minus x। তার মানে কোনো একটা বাস্তব সংখ্যার অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটাকে আমরা a b as x অথবা মডুলাস x দ্বারা চিহ্নিত করে থাকি, এবং এটাকে সংজ্ঞায়িত করা হয় এভাবে যে মডুলাস x সমান সমান 0 হবে যখন x এর মানটাই 0। যখন x এর মানটা 0 আসে তখন মডুলাস x বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন অফ x এর মান 0 আসবে। যদি x এর ভ্যালুটা 0 এর থেকে বড় হয় তখন মডুলাস x এর মান আসবে x, আর যদি x এর ভ্যালুটা 0 থেকে ছোট হয় তার মানে x লেস দেন 0 হয়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ x অথবা মডুলাস x এর মান আসবে মাইনাস x। কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে মডুলাস 5 এর ভ্যালু বের হয়েছে 5, তার মানে অ্যাবসলিউট ভ্যালু অফ 5 ইকুয়ালস টু 5। যে কোনো পূর্ণ সংখ্যার অ্যাবসলিউট ভ্যালুটা সেই সংখ্যাটাই আসে কিন্তু পজিটিভ হয়ে আসে। যেমন এখানে -6 লিখেছি, আমি -6 এর অ্যাবসলিউট ভ্যালু বের করেছি। -6 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে -6, যেহেতু 0-র চেয়ে ছোট সংখ্যা সেজন্য তার মান আসবে অ্যাবসলিউট ভ্যালু অফ x ইকুয়ালস টু কত আসবে -x আসবে। তার মানে সামনে এখানে -x থাকবে, -x এর মান হচ্ছে -6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 6 হয়ে গেল। তাহলে 5 এবং -6 এর অ্যাবসলিউট ভ্যালু হতে আমরা এটা দেখতে পেলাম যে অ্যাবসলিউট ভ্যালু পজিটিভ অথবা নেগেটিভের জন্য অলওয়েজ তার মানটা পজিটিভ আসে। তার মানে কোনো একটা যে কোনো ভ্যালুর পজিটিভ অথবা নেগেটিভ ভ্যালুর মডুলাস বের করলে সেটা মডুলাস হয়ে যখন বাইরে আসে তখন সেটা অলওয়েজ পজিটিভ সংখ্যা হয়ে আসে। এখন দেখা যাক যদি কোনো একটা ফ্র্যাকশন মান আসে 3.12, এটা একটা যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু সাথে ফ্র্যাকশন মান আছে 3.12, এই মানটার মডুলাস করলে আমরা 3.12 পাচ্ছি। তার মানে যে সংখ্যাটা থাকে সেই পজিটিভ হলে যে সংখ্যার মডুলাস করা হয় সেই সংখ্যাটাই আসছে। সেজন্য এখানে আমি লিখে দিয়েছি মডুলাস x ইকুয়ালস টু মডুলাস -x, তার মানে মডুলাস x পজিটিভ সংখ্যার মডুলাস করলে যে ভ্যালুটা আসে নেগেটিভ সংখ্যার মডুলাস করলে আমরা একই ভ্যালু পাবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা দেখব গস ফাংশন কাকে বলে। গস ফাংশনের ডেফিনিশন দেওয়ার আগে আমি এখানে আরেকটা নাম দেখাতে চাই যে গস ফাংশনটাকে আমরা অনেক সময় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নামেও ডিফাইন করে থাকি। এখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা আমরা ফ্লোর ফাংশনকেও বলে থাকি অনেক সময়। তার মানে গস ফাংশন এবং ফ্লোর ফাংশনটা প্রায় সিমিলার টাইপ, মানে একই জিনিস হবে। এখন গস ফাংশনের ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। লেট x be a real number, যদি x যে কোনো একটা বাস্তব সংখ্যা হয় then we denoted by Gauss function of x the greatest integer not greater than x and called it a Gauss function। তার মানে কোনো একটা বাস্তব সংখ্যা x এর গস ফাংশনটা হচ্ছে এমন একটা বৃহত্তম সংখ্যা যেটা x এর চেয়ে কখনো বড় হবে না। x এর চেয়ে বড় হবে না মানে হচ্ছে না হয় x এর সমান হবে, না হয় x এর চেয়ে ছোট হবে। এই ধরনের মানকে x এর এই ধরনের মানকে বা এই ধরনের ফাংশনকে তখন আমরা গস ফাংশন বলে চিহ্নিত করে থাকবো। এখন এক্সাম্পল হিসেবে কিছু এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। যেমন 5 এর গস ফাংশনের মান হচ্ছে 5, যেটা ফ্লোর ফাংশনের মতোই সেম। 5.25 এর গস ফাংশন হচ্ছে 5।
1 ডিভাইডেড বাই 5 এর গস ফাংশন হচ্ছে 0, -3 ডিভাইডেড বাই 2 এর গস ফাংশন হচ্ছে -2। প্রত্যেকটা এক্সাম্পল থেকে আমরা দেখতে পাই যে এখানে যেরকম দেখানো হয়েছে 1 ডিভাইডেড বাই 5 এর মানে হচ্ছে 0.2 এর গস ফাংশন বের করা হয়েছে। 0.2 এর গস ফাংশন কত লিখেছি? 0 লিখেছি। তার মানে 0টা অবশ্যই 0.2 থেকে ছোট। এবং -3 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1.5, 1.5 এর গস ফাংশন লিখেছি -2। তার মানে হচ্ছে -2 হচ্ছে -1.5 এর থেকে ছোট। তার মানে গস ফাংশনের ডেফিনেশনটা একদম ফ্লোর ফাংশনের ডেফিনেশনের মতোই সিমিলার টাইপ। তার মানে যে মানটা এক্স এর যে বাস্তব ভ্যালুটা দেওয়া থাকবে সেই মানটাকে কখনোই অতিক্রম করবে না, তার চেয়ে ছোট হবে অথবা তার সমান হতে পারে। এখন কোনো একটা বাস্তব সংখ্যাকে যদি আমি গস ফাংশন করা হয়, তার মানে গস ভ্যালু বের করা হয়, তার ডাবল গস করলেও আমরা সিমিলার টাইপের ভ্যালু পাবো। সেজন্য এখানে লেখা হয়েছে গস ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ডাবল গস ফাংশন অফ এক্স। এখানে লাস্টে এখানে দেখানো হয়েছে here for each real number x we can write x equals to gos function of x plus a, where 0 less than or equal a less than 1। তার মানে এখানে কোন যে বাস্তব সংখ্যা আমরা x ধরে নিয়েছি, কোন একটা গস ফাংশনের সাথে সেই বাস্তব সংখ্যার গস ফাংশনের সাথে আমরা a যোগ করলে সেই বাস্তব সংখ্যাটা পেয়ে যাচ্ছি। a মানে হচ্ছে যে বাস্তব সংখ্যাটা ধরা হয়েছে, a মানে হচ্ছে সেই বাস্তব সংখ্যার ফ্র্যাকশন পার্টটা। সেজন্য লিখে দিয়েছি here a is called fraction part of x। তার মানে a হচ্ছে যে বাস্তব সংখ্যাটা আছে সেই বাস্তব সংখ্যার ফ্র্যাকশন পার্ট। যদি ফ্র্যাকশন পার্ট না থেকে থাকে সেটা হবে 0। সেজন্য এখানে লেখা হয়েছে এটা 0 সমান অথবা তার চেয়ে বড় এবং এটা 1 এর থেকে অবশ্যই ছোট হবে। 0 থেকে 1 এর মধ্যে হবে। 0 থেকে 1 এর মধ্যে মানে হচ্ছে সেটা পয়েন্ট সংবলিত কোনো একটা বিষয়। 0.25 হতে পারে, 0.65 হতে পারে, 0.30 হতে পারে, এরকম কোন একটা মানকে আমরা বলছি হচ্ছে এর ভ্যালু বা ফ্র্যাকশন পার্ট। এখন এবং গস ফাংশন অফ এক্স হচ্ছে গস ফাংশন অফ এক্স হচ্ছে তার ইন্টিজার পার্ট। এখানে ইন্টিগ্রাল না, ইন্টিজার পার্ট হবে। এখান থেকে দেখা যায় যে আমরা লিখতে পারি x minus 1 less than গস ফাংশন অফ x less than x। এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি এখানে উদাহরণ হিসাবে দেখিয়ে দিয়েছি। x এর ভ্যালু ধরেছি 5.25, তাহলে x minus 1 টা কত আসবে? 4.25। এবং গস ফাংশন অফ x, তার মানে গস ফাংশন অফ 5.25 সমান সমান কত আসবে? 5। এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি, এই ভ্যালুগুলো থেকে দেখতে পাচ্ছি x minus 1 থেকে গস ফাংশনটা বড় এবং গস ফাংশনটা x এর থেকে ছোট। সেজন্য লিখেছি x minus 1 less than gauss function less than x, that implies 4.25 less than 5 less than 5.25। এবার শিক্ষার্থীরা আমরা একটা থিওরাম দেখব যেটা গস ফাংশনের সাথে সম্পর্কিত। গস ফাংশনের ডেফিনেশন আমরা ক্লিয়ার হয়েছি, এখন আমরা আশা করি এই থিওরামটা প্রমাণ করতে পারবো। এখানে থিওরামের স্টেটমেন্ট হিসেবে দেওয়া আছে if x be a real number and n is a positive integer then prove that। তিনটা প্রমাণ আছে এখানে। তার মানে x যদি কোনো একটা বাস্তব সংখ্যা হয় এবং n যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে গস ফাংশন অফ x লেস দেন x লেস দেন গস ফাংশন অফ x প্লাস 1। সেকেন্ডটাতে প্রমাণ করতে হবে x প্লাস m এর গস ফাংশন ইকুয়ালস টু গস ফাংশন অফ x প্লাস m, যেখানে m হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার, যে কোনো ইন্টিজার হতে পারে। এবং 3 নাম্বারটাতে প্রমাণ করতে বলেছে গস ফাংশন অফ x প্লাস
গস ফাংশন অফ -x ইকুয়ালস টু 0 হবে যখন x কোনো ইন্টিজার নাম্বার হবে, আদারওয়াইজ কি হবে, এর মান হচ্ছে -1 হবে। তো প্রথমটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। আমাদের 1 নম্বরে প্রমাণ করতে হবে গস ফাংশন অফ x লেস দেন গস ফাংশন অফ x প্লাস 1। আমরা গস ফাংশনের ডেফিনিশন থেকে আমরা জানি যে বাস্তব সংখ্যাটা দেওয়া থাকে সেই বাস্তব সংখ্যাটা সবসময় গস ফাংশন থেকে বড় থাকে, গস ফাংশন থেকে বড় হয়। এখন সেজন্য লিখেছি ফ্রম দ্য ডেফিনেশন ফর এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্যই না হয়, যদি সেটা পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা গস ফাংশনের সমান হবে, আর যদি পূর্ণ সংখ্যা ব্যতীত অন্য যে কোনো মান হয় তাহলে বাস্তব সংখ্যাটা সবসময় গস ফাংশন থেকে বড় হয়। সেজন্য লিখেছি গস ফাংশন অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স। এবং যদি সেটা পূর্ণ সংখ্যা না হয়ে থাকে, যে কোনো ফ্র্যাকশন মান থেকে থাকে, তাহলে সেটা লেখা যায় এক্স ইকুয়ালস টু, তার মানে বাস্তব সংখ্যা সমান সমান সেই বাস্তব সংখ্যার গস ফাংশন প্লাস এটা হচ্ছে সেই বাস্তব সংখ্যার ফ্র্যাকশন পার্টটা। সেজন্য লিখেছি এক্স ইকুয়ালস টু গস ফাংশন অফ এক্স প্লাস এ, যেখানে এর ভ্যালুটা আসবে 0 থেকে 1 এর মধ্যে। থেকে 1 এর মধ্যে আসবে। এখন লিখেছি x লেস দেন গস ফাংশন অফ x প্লাস 1। তার মানে গস ফাংশনের সাথে যদি আমরা 1 যোগ করি, কোনো একটা গস ফাংশনের ভ্যালুর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা আবার দেখা যাচ্ছে বাস্তব সংখ্যা থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা একেবারে লিখতে পারি, এখান থেকে ফার্স্টে দেওয়া আছে গস ফাংশনটা x থেকে ছোট অথবা তার সমান, আর এখানে দেখলাম এক্সটা তার মানে বাস্তব সংখ্যাটা গস ফাংশনের ভ্যালুর সাথে 1 যোগ করলে তার চেয়ে ছোট আসছে। তাহলে এই কন্ডিশন এবং প্রথম কন্ডিশন থেকে আমরা একত্রে লিখতে পারি গস ফাংশন অফ এক্স লেস দেন গস ফাংশন অফ এক্স প্লাস 1। এখন এই উপপাদ্য বা স্টেটমেন্টটা প্রমাণ করার জন্য আমি এখানে এক্সাম্পল হিসাবে দিয়েছি x এর ভ্যালু ধরেছি 5.25। তাহলে এখান থেকে ফ্র্যাকশন পার্ট কত, 0.25, এর মান হচ্ছে 0.25। এবং x এর গস ফাংশনটা কত আসবে, x এর গস ফাংশন হচ্ছে গস ফাংশন অফ 5.25, তাহলে এর ভ্যালুটা কত আসছে 5। তাহলে এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি 5টা থেকে অবশ্যই 5.25টা বড়। এবং x এর গস ফাংশন মানে 5 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা 6 আসে, তাহলে 6টা আবার দেখা যাচ্ছে x এর থেকে বড় মান। সেজন্য এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে গস ফাংশন অফ x, তার মানে এটার মান হচ্ছে 5 বা 5 লেস দেন x এর মান হচ্ছে 5.25 লেস দেন গস ফাংশনের মান হচ্ছে 5 প্লাস 1 করলে আসছে 6, তার মানে এই স্টেটমেন্টটা ট্রু। এবার আমরা চলে যাব পরের স্টেটমেন্ট প্রমাণ করতে। পরের স্টেটমেন্ট আমাদের প্রমাণ করতে হবে x প্লাস m এর গস ফাংশন করলে যা আসে, যে ভ্যালুটা আসে সেটা সমান সমান সেই ভ্যালুটা যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা x কে গস ফাংশন করে আমরা m টা যোগ করলেও একই ভ্যালু আসে, যেখানে m টাকে অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু হইতে হবে। m টাকে অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু হইতে হবে। তাহলে আমরা সেকেন্ড স্টেটমেন্ট প্রমাণে চলে যাই। সেকেন্ড স্টেটমেন্টে আমরা এখানে গস ফাংশনের ডেফিনেশন হতে আমরা যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটা এখানে লিখেছি। গস ফাংশনের ডেফিনেশন অনুসারে আমরা জানি x সমান সমান গস ফাংশন অফ x, গস ফাংশনের ভ্যালু অফ x প্লাস a, যেখানে a এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে, তার মানে 0 লেস দেন অর ইকুয়াল a লেস দেন 1। স্টেটমেন্টটা প্রমাণ করার জন্য আমি উভয় পক্ষে m যোগ করে নেব, যেখানে m হচ্ছে যে কোনো একটা ইন্টিজার মান, আমি যে কোনো ইন্টিজার মান ধরে নিতে পারি এখানে 1 2 3 4, কিন্তু সেখানে কোনো ফ্র্যাকশন পার্ট থাকবে না, তার মানে আমরা পূর্ণ সংখ্যা ধরে নেব। তাহলে আমি উভয় পক্ষে
m যোগ করে নিচ্ছি, তার মানে x প্লাস m ইকুয়ালস টু গস ফাংশন অফ x প্লাস a প্লাস m। এবার স্টেটমেন্টটা সিমিলার নিয়ে আসার জন্য আমি এটাকে উভয় পক্ষে গস ফাংশন নিয়ে নিচ্ছি, তার মানে উভয় পক্ষে গস ফাংশন বের করছি। তাহলে x প্লাস m এর গস ফাংশন ইকুয়ালস টু, এখানে আগে থেকেই গস ফাংশন অফ x ছিল, গস ফাংশন অফ x প্লাস a প্লাস m এর গস ফাংশন, টোটালটা যোগ করে যে জিনিসটা আসে তার গস ফাংশন বের করব। লেফট হ্যান্ড সাইডে যে মানটা আসছে সেটা অলরেডি স্টেটমেন্টের মতো চলে আসছে, সেজন্য আমি এখানে আর কোনো কাজ করছি না, সেজন্য x প্লাস m এর গস ফাংশন আকারে রেখে দিলাম। রাইট হ্যান্ড সাইডে এখন আমরা প্রমাণ করব যে এটা সমান সমান আসে গস ফাংশন অফ x প্লাস m। এখানে এটা আসে কিনা সেটা দেখানোর জন্য আমি প্রথম লাইনটাতে যেখানে লিখেছি x সমান সমান গস ফাংশন অফ x প্লাস a, তার মানে এখানে ভেতরের পার্টটাকে আমি বসিয়ে দিতে পারি গস ফাংশন অফ x প্লাস a এর মান হচ্ছে x। এখন বাইরে আরেকটা গস ফাংশন থাকার কারণে তার মানে এই ভেতরের এই পার্টটার মান হলো x, x প্লাস m এর গস ফাংশন, তার মানে দুইটা ভ্যালুর যোগ করার পরে আমাদের গস ফাংশন করতে হবে। এখন দুইটা ভ্যালুর যোগ করার পরে গস ফাংশন করতে হবে, সেটাকে আলাদা আলাদা করে যোগ করে আলাদা আলাদা গস ফাংশন করে যোগ করলেও সিমিলার মান আসবে। এখন কিভাবে আসবে, যেহেতু m একটা পজিটিভ এখানে ইন্টিজার মান, তার মানে ইন্টিজার মানের গস ফাংশন করলে সেই ইন্টিজার ভ্যালুটাই চলে আসে, তার মানে m যেহেতু ইন্টিজার মান তাহলে m এর গস ফাংশন করলে আমরা m পাবো, আর গস ফাংশন অফ x প্লাস a এর মানে হচ্ছে x, তার মানে x এর বাইরের যে গস ফাংশন আসে সেটা এখানে বসে গেল। এখন থিওরামের যে স্টেটমেন্টটা ছিল আমরা অলরেডি সেই স্টেটমেন্ট বা লাইনটা পেয়ে গেছি। এখন থিওরামের এই লাইনটা অলরেডি পেয়ে গেছি, তার মানে আমরা প্রুফ করে ফেলেছি স্টেটমেন্টটা। এখন আমরা দেখব যে আসলেই সেটা সত্য কিনা। এর জন্য আমি বিশেষ দ্রষ্টব্য বা এনবি দিয়ে তোমাদের এখানে একটা ম্যাথ করে সেটা সলিউশনটা ঠিক আছে কিনা বা সত্য কিনা সেটা আমি দেখিয়েছি। এখানে x এর ভ্যালু নিয়েছি 9.65, তাহলে এখানে ফ্র্যাকশন মানটা কত, এর ভ্যালুটা হচ্ছে 0.65 এবং গস ফাংশন অফ x বের করেছি, গস ফাংশন অফ x ইকুয়ালস টু 9. এখানে 65 হবে, 9.65 ইকুয়ালস টু কত আসে, 9.65 এর গস ফাংশন করলে কত আসবে, 9 আসবে। এবং m যেহেতু একটা ইন্টিজার ভ্যালু ধরতে বলেছে সেজন্য আমি m সমান সমান ধরেছি 2, m সমান সমান 2 ধরে নিয়েছি। এখন আমাদের স্টেটমেন্ট প্রমাণ করার পালা। স্টেটমেন্টে আছে x প্লাস m এর গস ফাংশন সমান সমান এই যে তৃতীয় যে লাইনটা আছে গস ফাংশন অফ x প্লাস a প্লাস m এর গস ফাংশন, এই ভ্যালুগুলো এখন প্রত্যেকটার ভ্যালু আমি এখানে বসিয়ে দিয়েছি। x এর ভ্যালু 9.65 প্লাস m এর ভ্যালু 2 ইকুয়ালস টু গস ফাংশন x এর ভ্যালু এখানে বসিয়েছি, x এর ভ্যালু 9.65 প্লাস a এর ভ্যালু 0.65 প্লাস 2, 9.65 প্লাস 2 মানে হচ্ছে 11.65, আর এই পাশে করেছি 9.65 এর গস ফাংশনের মান বসিয়েছি 9 প্লাস 0.65 প্লাস 2, তার মানে বাকি অংশ যা ছিল সেই অংশটাই লিখে দিয়েছি। 9.65 এর গস ফাংশন বের করলে আমাদের আসবে হচ্ছে 11.65 এর গস ফাংশন বের করলে আমাদের পাবো হচ্ছে 11। এখন ডান পাশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 9 এবং 9 প্লাস 0.65 এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 9.65 প্লাস 2 আকারে। এখন এই লাইনটাকে আমি লিখবো হচ্ছে এই প্যাটার্নে, তার মানে গস ফাংশন অফ x প্লাস m, কারণ 9.65 কে আমি গস ফাংশন আকারে লিখলাম, 9.65 গস ফাংশন প্লাস 2 কে যদি আমি গস ফাংশন করি তাহলে সেটা 2ই আসে, সেজন্য আমি ডিরেক্টলি লিখে দিয়েছি সেটা 2, তার মানে এই প্যাটার্নে স্টেটমেন্টের প্যাটার্নে অলরেডি চলে আসছে 9.65 এর গস ফাংশন প্লাস 2। এখন দেখা যাক এটা লেফট হ্যান্ড সাইডের সমান হয় কিনা। 9.65 কে গস ফাংশন করলে আসে 9 প্লাস 2, তার মানে 11, তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা আমরা ইকুয়াল প্রমাণ হয়ে গেল, তার মানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে বা যে স্টেটমেন্ট আমরা প্রমাণ করেছি সেটা সত্য।
এখন দেখা যাক কোন একটা পজিটিভ ইন্টিজার নাম্বার এবং তার নেগেটিভ নাম্বারের গস ফাংশন বের করে তার সেই দুটো নাম্বার যোগ করলে সেটার মান কত আসে। যেমন আমাদের প্রমাণ করতে বলেছে থার্ড স্টেটমেন্টে গস ফাংশন অফ x প্লাস গস ফাংশন অফ মাইনাস x ইকুয়ালস টু 0 আসবে যখন x এর মানটা ইন্টিজার হবে, আর যদি ইন্টিজার না হয় আদারওয়াইজ তার মানটা হচ্ছে -1 আসবে। এটা ছিল আমাদের দ্বিতীয় স্টেটমেন্ট। তাহলে এখন দেখা যাক, let x is an integer, তার মানে x হচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা আমি ধরে নিলাম। দেন যদি x টা একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে তার গস ফাংশনের মানটাও সেই পূর্ণ সংখ্যাটাই আসবে। let তাহলে তার গস ফাংশনের মানটা সেই পূর্ণ সংখ্যাটা আসবে এবং -x হিসাবে তার গস ফাংশন লিখেছি আমি -x। যেহেতু পূর্ণ সংখ্যাকে গস ফাংশন করলে যে মানটা সেই মানটাই আসে, তাহলে আমি যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি 2 এর গস ফাংশন 2, -2 এর গস ফাংশন -2। সেজন্য আমি এখানে লিখেছি x এর গস ফাংশন x, -x এর গস ফাংশনের ভ্যালু হচ্ছে -x। তাহলে এখন এই দুইটা মান যোগ করলে কি হয়, গস ফাংশন অফ x প্লাস গস ফাংশন অফ -x ইকুয়ালস টু x - x ইকুয়ালস টু 0। তার মানে x যদি কোনো একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার মান হয় তাহলে তার গস ফাংশন দুইটা যোগ করলে আমরা 0 ভ্যালু পাইলাম। মানে স্টেটমেন্টের ফার্স্টের স্টেটমেন্ট যেটা আছে, থার্ড স্টেটমেন্টের প্রথম কথাটা সত্য। এখন দেখা যাক x যদি ইন্টিজার ভ্যালু না হয়, তাহলে যখন ইন্টিজার ভ্যালু হবে না, তার মানে পূর্ণ সংখ্যা না, কোনো একটা ফ্র্যাকশন মান আছে, বাস্তব সংখ্যা যে কোনো একটা ফ্র্যাকশন মান আছে। যেমন আগের এক্সাম্পলে দেখলাম 9.65, এটা একটা ফ্র্যাকশন মান। তাহলে সেটা তখন আমরা কি পাবো, আমরা গস ফাংশনের সূত্র মতে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু গস ফাংশন অফ x প্লাস a, তার মানে গস ফাংশনের ভ্যালু অফ x প্লাস a। এটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট যেটা 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত। এখন উভয় পক্ষে আমি -1 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি আসলো, -x ইকুয়ালস টু মাইনাস গস ফাংশন x এর গস ফাংশন -1, তার মানে -1 দ্বারা গুণ করে দিয়েছি। এখন এই জিনিসটার উভয় পক্ষে গস ফাংশনটা করে নিব। গস ফাংশন করে নিব মানে হচ্ছে -x এর গস ফাংশন ইকুয়ালস টু গস ফাংশন x এর গস ফাংশনে -x এর গস ফাংশন -a। তাহলে কেবলই আমি যে পার্টটা করলাম, যে প্রমাণটা করলাম, এখান থেকে ডাবল গস এখানে থাকলে কি লিখতে পারি আমরা, গস ফাংশন অফ x প্লাস m। এখানে তাহলে এখানে কি লিখতে পারি, গস ফাংশন অফ x, সামনে মাইনাস ছিল, মাইনাসটা আছে, মাইনাস এখানে এর মানটা আমি 1 লিখেছি। এর মানটা 1 লেখার কারণ হচ্ছে আমরা যখন এর মানটা হচ্ছে ফ্র্যাকশন মান, তার মানে হচ্ছে 0 পয়েন্ট সামথিং কে গস ফাংশন এবং তার সামনে কি আছে, মাইনাস আছে, তার মানে -0 পয়েন্ট সামথিং কে আমরা যদি গস ফাংশন করি তাহলে সেটা -1 আসে। সেজন্য আমি এখানে -1 বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে x সমান সমান গস ফাংশন অফ x প্লাস a, আর -x এর গস ফাংশন হচ্ছে গস ফাংশন x এর গস ফাংশন -1। এখন দুইটা মান যোগ করে x এর গস ফাংশন প্লাস -x এর গস ফাংশন, তাহলে x এর ভ্যালু হচ্ছে গস ফাংশন অফ x প্লাস a। তার বাইরে গস ফাংশন থাকার কারণে আমি গস ফাংশন বসিয়ে দিয়েছি, x এর ভ্যালু বসিয়েছি গস ফাংশন অফ x প্লাস a। এটা গস ফাংশন থাকার কারণে এখানে গস ফাংশনটা বসিয়ে দিয়েছি, চিহ্নটা বসিয়ে দিয়েছি, প্লাস -x এর গস ফাংশনের ভ্যালু হচ্ছে -x এর গস ফাংশন -1। তাহলে এখানে প্লাস থাকা সত্ত্বেও এখানে টোটালটা মাইনাস হয়ে গেল, মানটা জাস্ট বসিয়ে দিয়েছি। এখন ভেতরের গস ফাংশন অফ x প্লাস a এর মান হচ্ছে x, তার বাইরে কি আছে, গস ফাংশন আছে,
সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। মাইনাস এক্স এর গস ফাংশন -1 যা ছিল তাই। এ গস ফাংশন অফ এক্স দুইটা কেটে গেল, থাকে হচ্ছে -1। তার মানে যদি কোনো বাস্তব সংখ্যাটা ইন্টিজার না হয় তাহলে তার গস ফাংশন নেগেটিভ এবং পজিটিভের গস ফাংশন যোগ করলে আমরা কি পাইলাম, এখানে -1 পেলাম। তাহলে স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে সেটা সত্য। সেজন্য আমরা এখানে লিখেছি এক্স এর গস ফাংশন প্লাস -x এর গস ফাংশন ইকুয়ালস টু 0 হবে যখন এক্স এর মানটা হবে ইন্টিজার, আদারওয়াইজ কি হবে, -1 আসবে। এখন সেটা প্রমাণ করার জন্য আমি এক্সাম্পল হিসেবে এখানে দেখিয়ে দিয়েছি x ইকুয়ালস টু 3.65 আর তাহলে এর মান কত, 0.65, তার মানে সেই ফ্র্যাকশন পার্টটা। তাহলে -6 এর গস ফাংশন কত, -3.65 এর গস ফাংশন হচ্ছে -4। তাহলে এই মানটা আমি এখন বের করে নিব, -x এর গস ফাংশন -1, তার মানে হচ্ছে সেটা হচ্ছে -x এর গস ফাংশন। -x এর গস ফাংশন কত বের করছি এখানে, -3.65 -1, তার মানে এটার মান হচ্ছে, এটার গস ফাংশনের মান হচ্ছে 3, সামনে মাইনাস থাকার কারণে মাইনাস হলো, ইনটু সামনে মাইনাস থাকার কারণে মাইনাস হলো, লাস্টে -1। তাহলে এই দুটো যোগ করলে আসছে হচ্ছে -4। এটার মান হচ্ছে, তাহলে -x কে গস ফাংশন করলে কত আসছে, -4। তার মানে -4 -x কে গস ফাংশন করলে যা আসছে, x এর গস ফাংশন করে সামনে মাইনাস নিয়ে -1 করলে একই মান আসছে। তাহলে এখানে যে স্টেটমেন্টটা আছে সেটা সত্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই থিওরামটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা আজকের পরের থিওরামে চলে যাচ্ছি। এই থিওরামের স্টেটমেন্টে বলেছে শো দ্যাট গস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এন এর গস ফাংশন করলে যে ভ্যালুটা আসে, এক্স কে এন দ্বারা ভাগ করে গস ফাংশন করলে সেই একই ভ্যালু আসে, যেখানে এক্স যে কোনো রিয়েল নাম্বার এবং এন হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার। আমি আবার বলছি, এক্স এর গস ফাংশনকে এন দ্বারা ভাগ করে গস ফাংশন করলে যে ভ্যালুটা পাই, এক্স কে এন দ্বারা ভাগ করে গস ফাংশন করলে আমরা সেই একই ভ্যালু পাই। এখন আমরা প্রুফে চলে যাচ্ছি। প্রথমে স্টেটমেন্টে যে লাইনটা দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই এন এর গস ফাংশনকে আমরা এ বলে ধরে নিলাম। তাহলে এখানে আমি একটা লাইন লিখতে পারি, এটা যেহেতু এই মানের সমান, এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে অবশ্যই এই মানটা এর চেয়ে বড় হয়ে যাবে। সেজন্য আমি লিখেছি a লেস দেন অর ইকুয়াল x ডিভাইডেড বাই n, a লেস দেন অর ইকুয়াল x ডিভাইডেড বাই n। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এটা ছিল x ডিভাইডেড বাই n এর গস ফাংশন বের করার পরে যে মানটা সেটা হচ্ছে a। তাহলে এটা যদি ইন্টিজার মান না হয় তাহলে এখানে অবশ্যই x ডিভাইডেড বাই n টা a থেকে বড় হতে পারে, আর যদি ইন্টিজার মান হয় তাহলে তার সমান হতে পারে। সেজন্য আমি লিখেছি a লেস দেন অর ইকুয়াল x ডিভাইডেড বাই n লেস দেন a প্লাস 1। ঠিক আছে, আবার এই মানটার সাথে আমি কোনো একটা গস ফাংশনের সাথে 1 যোগ করলে যেহেতু যে বাস্তব সংখ্যাটা দেওয়া থাকে তার চেয়ে বড় মান হয়, সেজন্য আমরা এই স্টেটমেন্টটা লিখেছি, যেটা গস ফাংশনের ডেফিনেশন থেকেও আমরা পড়ে আসছি, আগের থিওরাম থেকেও এটা দেখে আসছি। এখন আমি উভয় পক্ষকে n দ্বারা গুণ করে দিব। এখন আমি উভয় পক্ষকে n দ্বারা গুণ করলে আসছে na লেস দেন অর ইকুয়াল x লেস দেন n ইন্টু a প্লাস 1। এখন কোশ্চেনে বলা ছিল n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তার মানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আবার a হচ্ছে x ডিভাইডেড বাই n এর গস ফাংশনের মান, তার মানে কোনো একটা বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যার গস ফাংশন বের করলে অবশ্যই সেটা ইন্টিজার মান পাওয়া যায়। তাহলে n ও ইন্টিজার মান এবং a ও ইন্টিজার মান, তার মানে দুইটা ইন্টিজার মানের গুণফল অবশ্যই একটা ইন্টিজার মানই আসে, তার মানে পূর্ণ সংখ্যায় আসে। এখানে na এবং n ইন্টু a প্লাস 1 দুইটাই ইন্টিজার মান আসবে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, আগের লাইনটাই লিখেছি na লেস দেন অর ইকুয়াল x লেস দেন n ইন্টু a প্লাস 1।
এখন কোন একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার মানকে আমরা জানি তার গস ফাংশন বের করলেও সেই ইন্টিজার মানটাই আসে। আমি যদি টোটাল লাইনটাকে আমি গস ফাংশন করি, তার মানে টোটাল লাইনটার গস ফাংশনের ভ্যালুটা নিব আমি এখন, তাহলে এখানে যে পূর্ণ সংখ্যা আছে এটার গস ফাংশনের ভ্যালু বের করলে সেটা পূর্ণ সংখ্যাই আসবে। তার মানে এন এ কে যদি আমি গস ফাংশন ভ্যালু বের করি তাহলে সেটা এন এ আসবে, লেস দেন অর ইকুয়াল যা ছিল তাই। এখন এক্সটা আমরা ইন্টিজার না ইন্টিজার মান না সেটা আমরা জানি না, তার মানে সেটা যদি ইন্টিজার মান না হয় তাহলে গস ফাংশন করলে সেটার ইন্টিজার মান পাবো। যেহেতু এক্সটা কি সরি এক্সটা ইন্টিজার কি ইন্টিজার না সেটা জানি না, সেজন্য আমি তার গস ফাংশন আকারে সেটা লিখে দিলাম। লেস দেন পরবর্তী অংশটা যেহেতু ইন্টিজার তাহলে তার গস ফাংশন বের করলেও ইন্টিজার মান পাবো, সেজন্য আমি n ইন্টু a প্লাস 1 টাইপ লিখে দিয়েছি। এখন উভয় পক্ষকে আমি আবার কি দ্বারা ভাগ করব, n দ্বারা ভাগ করব। টোটাল লাইনটাকে n দ্বারা ভাগ করে দিলে এখানে কি আসবে, n দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে a লেস দেন অর ইকুয়াল গস ফাংশন অফ x ডিভাইডেড বাই n লেস দেন a প্লাস 1 চলে আসছে, যেটা এই লাইনের অনুরূপ বা সিমিলার। এখানে সেকেন্ড লাইন এবং এই লাইনটা সিমিলার টাইপের, তার মানে এই লাইনে x ডিভাইডেড বাই a টা ছিল x ডিভাইডেড বাই n টা ছিল a থেকে বড় এবং a প্লাস 1 থেকে ছোট। এখানেও গস ফাংশন অফ x ডিভাইডেড বাই n এই জিনিসটা a থেকে বড় a প্লাস 1 থেকে ছোট। তাহলে এই দুটো লাইন থেকে আমি লিখতে পারি x ডিভাইডেড বাই x গস ফাংশন অফ x ডিভাইডেড বাই n এই লাইন এই জিনিসটা x ডিভাইডেড বাই n এর সমান। তাহলে এই লাইনটাকে যদি গস ফাংশন অফ x ডিভাইডেড বাই n এটার যদি আমি গস ফাংশন বের করি তাহলে আমরা কি পাবো, এর ভ্যালুটা পাবো, কারণ এখানে x ডিভাইডেড বাই n ইকুয়ালস টু গস ফাংশন অফ x ডিভাইডেড বাই n এই দুটো লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই মানটার গস ফাংশন বের করলে আমরা a পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি গস ফাংশন অফ x ডিভাইডেড বাই n এর গস ফাংশন ইকুয়ালস টু a ইকুয়ালস টু গস x ডিভাইডেড বাই n এর গস ফাংশন, যেটা অলরেডি থিওরামের স্টেটমেন্টটা এখানে আমরা পেয়ে গেছি। এখান থেকে লেখা যায় গস ফাংশন অফ x ডিভাইডেড বাই n এর গস ফাংশনের ভ্যালু যা আসে x ডিভাইডেড বাই n এর গস ফাংশনের মান সেই একই জিনিস আসে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই থিওরামটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং আজকে যা যা আলোচনা করা হয়েছে সে সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। আজকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো যদি তোমরা বইতে খুঁজে পেতে চাও তাহলে রেফারেন্স হিসাবে আমি তোমাদের দিয়ে দিচ্ছি এম এফ রহমানের বই বা তিতাস সিরিজের বই এবং এইচ রসেনের যে বইটা আছে, অথবা তোমাদের শামস সিরিজের বইটা তোমরা ফলো করতে পারো। আশা করি এই বইগুলো থেকে আজকের আলোচনার বিষয়বস্তু খুঁজে পেয়ে যাবা। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।